এর বাইরে গিয়ে ওনাকে ছাড় দিয়েছে। আমি বলবো আইনের বাইরেও গিয়ে, কারণ দুটো জিনিস এখানে খুব পার্টিনেন্ট, দুর্নীতি দমন কমিশনের মামলা, কনসেন্ট অফ দ্য প্রিজাইডিং জাজ অফ দ্য কনসার্ন কোর্ট, যে দুটো হয়তো ওনারা ওভারলুক করে গিয়েছেন on the ground that welfare of the Khaleda Zia is the primary consideration, যার জন্য আজকে খালেদা জিয়া তার মন মতো চিকিৎসা করতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। জি ব্যারিস্টার আবু সাইম, আপনি বলুন। ধন্যবাদ অ্যাডভোকেট জনাব খুরশিদ আলমের বক্তব্যের মধ্যে চমৎকার কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে বেগম খালেদা জিয়ার যে জামিন পাওয়া উচিত ছিল কিংবা এই মুহূর্তে তার যে বিদেশে চিকিৎসা নেবার অধিকার আছে সেটা প্রমাণিত হয়। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি, আমি বলছি না যে তিনি সেটা বলেছেন, কিন্তু তার বক্তব্য থেকে সেটা বেরিয়ে এসছে। যদি ধরা হয় যে তার মামলাগুলো চলমান, তাহলে আজকে বছরের পর বছর মামলাগুলো চলছে, তাহলে বেগম খালেদা জিয়া জামিন পাবেন না কেন? জামিন পাবার জন্য অ্যাডভোকেট খুরশিদ আলম একজন বিজ্ঞ এবং অভিজ্ঞ আইনজীবী, যে সকল শর্তগুলো কাজ করে, যে সকল উপাদানগুলো একজন ব্যক্তির ক্ষেত্রে দেখা হয়, কোনটির অভাব রয়েছে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যে তিনি জামিন পাবেন না। এমনকি হাইকোর্ট ডিভিশন কিংবা সার্বিক অর্থে সুপ্রিম কোর্টের যে অন্তর্নিহিত যে ক্ষমতাটা থাকে 561 যে ধারাটা আছে সিআরপিসিতে, সেটা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রয়োগ করতে পারেনি তার ক্ষেত্রে, তার জামিন দেবার ক্ষেত্রে। এটা কি আমরা বুঝি না কিংবা মনে করতে পারি না যে গোটা বাংলাদেশে গত 14 বছর যাবৎ আদালত ব্যবস্থায় যে অনাস্থিতি সৃষ্টি হয়েছে সেটারই একটা ফলাফল? আমরা তো দেখেছি কিভাবে আদালতকে কুক্ষিগত করা হচ্ছে, কিভাবে আদালতকে প্রভাবিত করা হচ্ছে। আমি যদি দুটো উদাহরণ দিই, তাহলে সেক্ষেত্রে উদাহরণের আগে যদি মানে একটু দয়া করে ব্যারিস্টার আবু সাহেব, আমাদের প্রফেসর ডাক্তার হাবিবুল্লাহ মুন্না যে কয়েকটা প্রশ্ন করেছে, উনি আবার আরেকটা ইয়েতে যেতে হবে ওনার, আমরা অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে। আমি চাচ্ছি যে উনি থাকাকালীন আপনি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে, এরপর দরকার প্রয়োজন 1 মিনিট আপনি সে রিলেভেন্ট। তাহলে আমি চলে আসি ডাক্তার মুন্না যে বিষয়গুলো বলেছেন। অত্যন্ত দুঃখজনক ভাবে ডাক্তার মুন্না তিনি কিন্তু সব বিরোধী ভাবে নিজেকে উপস্থাপন করেছেন। তিনি একজন ডাক্তার, তিনি রাজনীতি করবেন, আমি একজন আইনজীবী, আমি কিন্তু রাজনীতি স্পর্শ করতে পারবো না, আমাকে শুধু আইনের ব্যাখ্যা দিতে হবে। আইনের ব্যাখ্যা আমি অবশ্যই দেব। আমি যে কথাগুলো বলেছি ডাক্তার মুন্না, আমি বিনয়ের সাথে বলছি যে তিনি অর্ধেক বুঝেছেন কিংবা আদৌ তিনি বোঝেন। যেমন ধরুন, তিনি বলেছেন যে আমি বোঝাতে চেয়েছি তাহলে একজন দণ্ডপ্রাপ্ত আসামির যখন সাজা স্থগিত করা হবে তাহলে কি তিনি ঘুরে বেড়াবেন ইচ্ছে মতো? বিষয়টা আমি সেভাবে বলিনি ডাক্তার। আমি যেটি বলেছি যে নিয়ন্ত্রণ যেটি আরোপ করা হবে সেটি যৌক্তিক নিয়ন্ত্রণ হতে হবে, এবং সংবিধানের 36 অনুচ্ছেদকে আমি সেখানে উল্লেখ করেছি, সেটার সাথে আমি রিলেট করে দিয়েছি 401 ধারা। এবং এটা যদি বুঝতে হয় তাহলে পুরো বিষয়টাকে একসাথে সামনে নিয়ে পড়ে তারপর সেটার বিষয়ে মতামতটা দিতে হবে। সুতরাং আমি আবারও বলি, যৌক্তিক নিয়ন্ত্রণ সরকার তো দিতে পারবে, সেটা 401 ধারাতে বলা আছে, উইদাউট কন্ডিশনস অর উইথ কন্ডিশনস। এখন প্রশ্ন হচ্ছে, একজন মানুষের চিকিৎসাটা প্রয়োজন এবং সেই চিকিৎসাটা বিদেশে সম্ভব তার বেঁচে থাকার জন্য, যদি বিষয়টা সেভাবেই প্রতীয়মান হয় কিংবা তার ডাক্তাররা সেভাবেই বলেন, তাকে বিদেশে না যেতে দেওয়াটা, এই যে নিয়ন্ত্রণটি আপনি আরোপ করছেন সেটি অযৌক্তিক। আমি ওই কথাটি বুঝিয়েছি। আপনি গোপন তথ্যের বিষয় বলেছেন, বেগম খালেদা জিয়ার পায়ে ব্যথা কিংবা শরীরের অন্যান্য সমস্যা, সে নিয়ে রাজনীতিবিদরা, দলের নেতা কর্মীরা কথা বলছে। তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে কি আইন ভঙ্গ করছেন? সূক্ষ্মভাবে বিষয়গুলো বুঝতে হবে। আইন কোনো ছেলে খেলা না, আইনের ব্যাখ্যা অনেক কঠিন বিষয় অনেক সময়, এবং অনেক সময় অনেকের পক্ষে, আইনজীবীদের পক্ষেও কিন্তু সেটা কঠিন হয়ে যায়। আপনার খুরশিদ আলমও কিন্তু বলেননি মেয়ে বলতে কি বোঝাবে, শেল বলতে এখানে মেয়ে কি শ্যাল হিসেবে আসবে কিনা। আমার প্রশ্নটি ছিল যে যদি আমাদের দল থেকে যদি অপরাধ করে থাকে তাহলে তারা বলে অপরাধ করেছে। ডাক্তার মুন্না, আমি বোধহয় শেষ করলে আপনি উত্তরটা পেয়ে যাবেন, আমাকে দয়া করে বাধা দেবেন না, কারণ আমি আপনার কথা শুনেছি। ঘটনাটি কি ঘটেছে আমি সেই কথাটা বলতে চাচ্ছি ডাক্তার মুন্না, আমি আপনাকে শ্রদ্ধা রেখেই বলছি। ঘটনাটা ঘটেছে নথি, আমি আমার বক্তব্যে, আপনি আবার এটাকে শুনবেন রিভিউ করে, আমি বলেছি নথি, চিকিৎসা সংক্রান্ত তার করোনা টেস্টের রেজাল্ট বাইরে নিয়ে এসছে সজীব ওয়াজেদ, বাইরে নিয়েছে আশরাফুল খোকন, এই সংক্রান্ত বিষয়ে অহেতুক মিথ্যা তথ্য দিয়েছে ওবায়দুল কাদের। অতএব সেই জায়গাটাতে এই নথিটা বাইরে আসতে পারে না। অ্যাডভোকেট এখানে খুরশিদ আলম সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করেন আমার পরে যে বেগম খালেদা জিয়ার নথি সরকার বাইরে প্রকাশ করতে পারে কিনা, চিকিৎসা সংক্রান্ত নথি যদি প্রকাশ করতে পারে উনি বলেন, তাহলে এ নিয়ে আমরা আরেকদিন শুধু এই বিষয়ে ডিবেট করব।
কিন্তু আমি বলছি গোপনীয় নথিগুলো আপনি প্রকাশ করতে পারবেন না। এখন জেনারি ডাক্তার মুন্না আপনাকে বুঝতে হবে, সাধারণভাবে মানুষ যে কথাগুলো বলে সেগুলো তো প্রিভিলেজড কমিউনিকেশনের মধ্যে না। আইনের ভাষায় প্রিভিলেজড কমিউনিকেশন তো বুঝতে হবে আপনাকে। তাহলে আপনি কোনটা প্রকাশ করতে পারবেন কোনটা পারবেন না, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে দেব। আপনাদের যে 4 জন নেতা এই কাজটি করেছেন, প্রত্যেকে ফৌজদারি অপরাধের দায়ে দণ্ডিত হতে পারেন যদি দেশে আইন আদালত থাকে, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবার সুযোগ থাকে। আপনারা কি সেই চেষ্টা করবেন? ঘটনাটি হতো। জি ডাক্তার মুন্না প্লিজ আমাকে আপনি মাঝখানে থামাবেন না, আপনি প্রয়োজনে আবার সময় নেবেন জনাব সাগরের কাছ থেকে, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি যখন কথাগুলো বলি আমি জেনে বুঝে তথ্যটাকে বিশ্লেষণ করে কথা বলি, না হলে আমি টক শোতে কথা বলতে আসি না। আপনি প্রশ্ন করেছেন সামরিক সরকার আসতে পারে কিনা, এমন একটি প্রশ্ন করেছেন অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে, যেখানে হয়তো 2 থেকে 4 মিনিট কথা বলবার সুযোগটা আমার আছে। বাংলাদেশ কিংবা বাংলাদেশের পূর্বে যে পাকিস্তানটা ছিল সেখান থেকে যদি লেগেসিটাকে টানি, কয়েকবার সামরিক শাসন এই ভূখণ্ডটাতে এসেছে। আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। জি এই তো সমস্যা, সমস্যা তো যখন দিতে যাব তখন আপনাদের সময় শেষ। সামরিক শাসন আসতে পারে কিনা অনেক একটা প্রশ্ন। না না আমি সামরিক শাসন আসতে বলিনি, তাহলে দেব না। জি ডাক্তার মুন্না, বৈধ কিনা বা আসতে পারে কিনা একই কথা, সেটা প্রয়োজনে আরেকদিন বলছি। আমার দৃষ্টিতে না। আমার কথাটা শোনেন, সামরিক শাসন বাংলাদেশে 1975 সালের 15ই আগস্টের পর যে সামরিক শাসনটা এসেছিল, কারা সামরিক শাসনটা জারি করেছিল, সামরিক শাসন পরবর্তীতে কতদিন টিকেছিল, কিভাবে টিকেছিল, কেন টিকেছিল, পরিস্থিতিটা কি, সেগুলো বুঝতে হলে শুধু আমি যদি হ্যাঁ অথবা না উত্তর দেই তাহলে আপনি শুধু না, বাংলাদেশের 18 কোটি মানুষ বিভ্রান্ত হবে। আপনাকে শুধু এইটুকু আমি জানিয়ে রাখি, পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে বাংলাদেশের শাসনামল অবধি অনেকগুলো মামলা হয়েছে, দুটো দেশেরই সুপ্রিম কোর্টে মামলাগুলো হয়েছে, সেখানকার অনেক মামলাতে সামরিক শাসনকে বৈধ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এবং আপনাকে আজকে শুধু এইটুকু দিয়ে চলে যাব, একটা সাকসেসফুল রেভলিউশন থিওরি বলে আছে, বাট আমি এটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমি ব্যাখ্যা করতে যাব না। আপনি হাসবেন না দয়া করে, আপনার হাসি মানে না, বাংলাদেশের কোর্ট কিন্তু অবৈধ বলেছে, সেটা আপনি কিন্তু স্বীকার করলেন না। আপনি আমার কথাটা শুনেন, আমি তো বলেছি যে অনেক মামলা হয়েছে, সেই মামলাগুলো নিয়ে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। আপনি যদি শুধুমাত্র বলেন এই হয়েছে, বাংলাদেশে আপনাদের পছন্দের বিচারকরা রায়টা এটা দিয়েছেন, বাংলাদেশে আপনাদের পছন্দের বিচারকরা ইতিহাস রচনা করেছে। মনে রাখবেন, মিসক্যারেজ অফ জাস্টিস কিন্তু বিচারকদের মাধ্যমে পৃথিবীতে হয়েছে, যুক্তরাজ্য হয়েছে, যুক্তরাষ্ট্রে হয়েছে, বাংলাদেশেও হয়েছে। আজকে আপনার সেই বিচারকদের রায়কেই যদি ধরে বসে থাকেন, তাহলে এই যে যুক্তরাষ্ট্রে কালো মানুষেরা কোনোদিন দাস প্রথা থেকে মুক্তি পেত না, আপনি তো সেটা জানেন নিশ্চয়ই খুব ভালো করে। তো আমি একটা কথা বলি, মিসক্যারেজ অফ জাস্টিসের মামলাগুলোতে বহু বহু বছর, দশকের পর দশক পরেও কিন্তু রিওপেন হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং কেলসেনের আপনার যে সাকসেসফুল রেভলিউশন থিওরি আছে, সেই জিনিসটাও জানতে হবে, সামরিক শাসন কোনো একটা ভূখণ্ডে আসাটা বৈধ কি অবৈধ, সেটা উচিত কি অনুচিত। কিন্তু আজকের এখন 1 মিনিটের মধ্যে যদি আপনি আমাকে হ্যাঁ নাতে উত্তর দিতে চান, বলতে বলেন, তাহলে আমি আপনার ছাত্র না যে আমি আপনাকে হ্যাঁ নাতে উত্তর দেবো। এটা আলোচনার বিষয়, এটা একাডেমিক আলোচনার বিষয়, প্রায়োগিক আলোচনার বিষয়, সাংবিধানিক আলোচনার বিষয়। আপনি যে সংবিধানের বুকে ছুরি চালিয়ে সংবিধানের 7 খ যুক্ত করে দিয়েছেন, বলেছেন যে সংবিধানের বেসিক স্ট্রাকচার গুলোকে আর কোনোদিন সংশোধন করা যাবে না, এবং বেসিক স্ট্রাকচার বলতে সবকিছুকেই মূলত ঢুকিয়ে দিয়েছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে সংবিধানের জায়গাটা থেকেও এটার ব্যাখ্যাটা কি দাঁড়াবে। আমি এই কথাগুলো অ্যাকোমোডেট করা খুব ডিফিকাল্ট। একটা বিষয় বলি, আজকে তো আমাদের আলোচনার বিষয়গুলো এটা না যে আপনি যে প্রশ্নগুলো করেছেন যে নজিরের প্রশ্ন, আমি নজিরের বিষয় শুনুন। আসমা আব্দুর রব সাহেবকে জার্মানিতে যেতে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য, আপনি একটা সামরিক শাসনকালের কথা বলেছেন, আপনি অন্যান্য বিষয়গুলো বলেছেন যে কখন কোন সরকার ছিল, ইভেন তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের বিষয়। আমি আসলে নজির, আই ডু নট কেয়ার অ্যাবাউট নজির, নজির আছে কি নেই তাতে কিচ্ছু যায় আসে না। আমি 36 অনুচ্ছেদ বুঝি, আমি 401 ধারা বুঝি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 401 ধারায় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেবার সুযোগ আছে। আজকে যেটা জনাব খুরশিদ আলম সাহেব বলেছেন যে সরকার মানবিক গ্রাউন্ড থেকে নাকি আইনি গ্রাউন্ড থেকে? জি আইনি গ্রাউন্ড থেকে আমি বলছি কথাটা, যে আপনি 401 ধারাতে আপনারা কেন ডিফেন্ড করতে পারছেন না আইনি ভাবে? আপনি জনাব সাগর, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। খুরশিদ আলম সাহেব একটা সুন্দর কথা বলছেন যে সরকার এই যে মেয়ের ব্যাখ্যা দেয়া, এই যে ধারাগুলো, উপধারাগুলো, একবার তিনি বলেছেন এগুলো সবই কনজাংটিভ, কিন্তু এখন উনি আবার বলছেন যে 401-এর 1 উপধারাতে
তারা সিদ্ধান্ত নিয়েছে। যদি কনজাংটিভ হয় তাহলে তো আপনি শুধু এক উপধারা বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনাকে সবগুলো উপধারাকেই বিবেচনা করতে হবে, এমনকি সংবিধানকেও বিবেচনা করতে হবে, তারপর আপনি এক্সিকিউটিভ সিদ্ধান্তটা নেবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, বুঝতে ব্যর্থ হয়, ধারা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, তাহলে সরকার কেন আদালতের কাছে গেল না? প্রিজাইডিং জাজের কাছে কেন গেল না? প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া যেতে পারত, সেটা কেন করেনি? সরকার তো করেনি। তাহলে সরকার বেআইনি কাজটা করেছে। আমি যে বলেছি জনাব খুরশিদ আলমের কথাতেই প্রমাণ পেয়ে যায় যে আপনার এই জায়গাটা হয়েছে। আমি এইখানটাতেই সরকার কিন্তু, আমি যে বললাম অশুভ রাজনীতি, আমরা তো প্রত্যাশা করেছিলাম প্রথম দু একদিন যে গত 14টা বছর ধরে যে অনাসৃষ্টি চলছে সেই জায়গাটাতে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে আপনি বাংলাদেশে কোন অসাধ্যতা সাধন করে ফেলবেন, কোন ভালোটা বাংলাদেশের জনগণের জন্য করে ফেলবেন? আপনি একটা কথা বলি জনাব সাগর, আইনের দিকে তাকিয়ে বেগম খালেদা জিয়ার জামিন, বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে যাওয়া, চিকিৎসা নেওয়া, এগুলো নির্ভর করে না। বেগম খালেদা জিয়াকে তো আপনি একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে হবে। এখন আপনি বলবেন আইনের চোখে সবাই সমান। হ্যাঁ, তাত্ত্বিকভাবে আইনের চোখে যখন সুবিধে অসুবিধের প্রশ্ন, যখন শাস্তির প্রশ্ন, যখন একটা প্রসিডিউরাল আসপেক্ট, আইনের চোখে সবাই সমান। কিন্তু আইনের চোখে কি সত্যিকার অর্থেই আইনের প্রায়োগিক দিক থেকে সবাই কি সবসময় বলতে পারবে যে আইনটা সমানভাবে সবার জন্য কাজ করবে? তাহলে একজন ভিআইপি ব্যক্তি যখন শাস্তি পায়, যখন জেল কোড অনুযায়ী তিনি কিন্তু ডিভিশন পান, তো আমি তো ডিভিশনটা পাবো না। তাহলে কি আইনের চোখে আপনি বলবেন সেটা তো আইনেই আছে, সেটা আইনে আছে, আইনের বাইরে অ্যাবসলিউটলি ইয়েস, আইনে আছে, কিন্তু আমরা এমন কোনো দাবি করতে পারি না বা দাবি করার সুযোগ নাই যেটা আইনে নাই। সেটা জনাব সাগর, এই জায়গাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, আইনের জায়গাটাতে তো আছে, আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটাই তো সমস্যা। প্রায়োগিক দিক থেকে আপনি, জনাব আনিসুল হক অত্যন্ত বিজ্ঞ একজন আইনজীবী, আমরা সবাই তাকে সম্মান করি, আইনমন্ত্রী হয়ে উনি আইনের ব্যাখ্যা পাল্টে ফেললেন। আজকে যদি তিনি সরকারের আইনমন্ত্রী না হতেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি উনি এই ব্যাখ্যাটা দিতেন না, এবং এই ব্যাখ্যাটা দিতে গিয়ে তার বুক কেঁপেছে, যার জন্য উনি সাংবাদিকদের সাথে এটা বলতে পারেননি প্রথম। আর মানবিকতার কথা বলছেন, যারা বলেন যে সরকার খুব মানবিক হয়েছে সেজন্য বেগম খালেদা জিয়া মুক্ত হতে পেরেছেন, তিনি চিকিৎসা পাচ্ছেন, এই সমস্ত অবান্তর কথাবার্তা, এই মানবিকতার জায়গাটা ধন্যবাদ চলে এসছে আবু সাহেব। মানবিকতার বিষয়টা আইনের ভেতরেই, আইনি সেই ব্যবস্থা করে। মানবিকতা যদি হতো, আইনি ভাবে আপনারা সেভাবে উপস্থাপন করতে পারছেন না, আপনারা বেশিরভাগ এখন দেখা যাচ্ছে সে মানবিকভাবেই চাচ্ছেন, আপনারা এই জায়গাটা আপনি শুনুন, মানবিকভাবে চাচ্ছি কারণ ওই মানবিকতার জায়গাটা ওই 401 ধারাতে আছে বলে। সরকারের কাছে মানবিক কোনো কিছু চাওয়ার নেই। হ্যাঁ, সরকার মানবিকভাবে ডেফিনেটলি সুযোগ দিয়েছে, যখন আসে পার্সু করতে হবে আপনাদের। রাজনৈতিক বক্তব্য যখন আসে, রাজনৈতিক কথাবার্তা হয়, অনেক শব্দ অনেক সময় ব্যবহৃত হয়, আপনি সবকিছুকে আক্ষরিকভাবে ধরে বসে থাকলে হবে না। মানবিকতার এই সুযোগ বেগম খালেদা জিয়া পাওয়ার সুযোগটা হয়েছে। একটা কথা লাস্ট, বাংলাদেশের জনগণের জন্য 30 সেকেন্ডে জিয়ার বিরুদ্ধে 2018 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে রায়টা দেওয়া হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে, আজ অব্দি মামলা চলছে, জামিনটা উনি পাচ্ছেন না। যদি রাষ্ট্র, এই রাষ্ট্র মানবিক, সরকার প্রধান খুব মানবিক, আপনি কি জানেন জামিনের অধিকারটা একজন মানুষের ন্যায়সঙ্গত অধিকার? অ্যাডভোকেট খুরশিদ আলম আছেন, তাকে অতিরিক্ত সময় দিয়ে জিজ্ঞেস করেন, যে কোনো মানুষ যে কোনো ধরনের অপরাধ করুক জামিনের অধিকার তার আছে। এখন আদালতের জুডিশিয়াল মাইন্ড ইন দি ফার্স্ট প্লেস প্রাইমা ফেসি তার যে অ্যাজাম্পশন থাকবে, প্রাইমা ফেসি তার যে নোটিশ থাকবে, সেটা হবে আমি ব্যক্তিটাকে জামিন দেব। সেটা জামিন যোগ্য কি অযোগ্য সেটা বিষয় না, জামিন অযোগ্য হলে অনেক বিষয় বিবেচনায় আসে, কিন্তু দেওয়ার পক্ষে থাকে। রাষ্ট্র যেখানে বিরোধিতা করে সেখানে আদালতের হাতটা বন্দী হয়ে যায়। তাহলে এই রাষ্ট্র, এত মানবিক রাষ্ট্র, খালেদা জিয়া জামিনে বিরোধিতা করছে কেন? বা আমি আপনাকে আশার আলো বলি, এই অশুভ প্রক্রিয়া থেকে যদি বের না, তাহলে আপনার বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, মানুষের জীবনের যে নিরাপত্তাহীনতা, এই জায়গাগুলো ঠিক হবে না। মেরামত যদি করতে হয় রাষ্ট্রটাকে, আজকে একটা নজির সৃষ্টি করা হোক, সুন্দর একটা নজির। আমরা চাই নজির সৃষ্টি করা হোক, যদি থাকে সুযোগ থাকে তাহলেই পরে বাংলাদেশের সৃষ্টি হবে, এই আশা আমরা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। জনাব অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি প্রথম আমার এখানে এসেছেন, বাকি সবাই আমার এখানে অনেকবার এসছে। ব্যারিস্টার আবু সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং মাননীয় ছিল আর সামনে সুযোগ হলে দিব।
সাইম সাহেব অনেকগুলি প্রশ্ন, পার্টিকুলারলি আর্টিকেল 36 কিন্তু কোনো কনভিক্টেডের জন্য অ্যাপ্লাই হয়েছে এটা আমার জানা নেই। উনি যদি একটা রেফারেন্স দিতে পারেন আমার জন্য ভালো হবে আর কি। আমি আবারও বলেছি যে আমি বিনয়ের সাথে বলছি, রেফারেন্সটা কিন্তু সব সময় খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। আর্টিকেল 36 আমি আপনার সাথে আমার খুব আগ্রহ, আরেকদিন আমরা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো নিয়ে 30, 36, 39, 43 এগুলোর প্রায়োগিক দিকটা নিয়ে আমরা কথা বলবো। আপনি 401 এর সঙ্গে 36টা প্রতিটি মানুষের জন্য, জনাব খুরশিদ আলম, প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য আর্টিকেল 36টা। এখানে 401 এর ক্ষেত্রে কতটুকু অ্যাপ্লিকেবল, আদৌ অ্যাপ্লিকেবল কিনা, দ্যাট হ্যাজ টু বি, এটা ইন্টারপ্রিটেশন একটু প্রয়োজন আছে আমার মনে হয়। আমি তো একটা বিষয় বলেছি জনাব খুরশিদ আলম, যে রিজনেবল রেস্ট্রিকশন আরোপের কথা তো 36 এ বলা আছে এবং সেটা আফটার কনভিকশন। এখানে আপনি একটা জিনিস মনে রাখতে হবে, আর্টিকেল যদি খালেদা জিয়ার যদি ট্রায়ালটা শেষ না হতো, ওনার যদি কনভিকশন না হতো, তাহলে আপনার আর্গুমেন্ট আমি ইজিলি অ্যাকসেপ্ট করে নিতাম। কিন্তু যেহেতু আমি কিন্তু বলছি না অলরেডি বিন চেঞ্জড, আমি কিন্তু বলছি না যে আপনার ব্যাখ্যা আমি যা বলবো পৃথিবীতে সেটাই শেষ ব্যাখ্যা, তা না। কিন্তু আমি আমরাও বলছি দাঁড়িয়ে দিচ্ছি 36 covers everyone with due respect. 36 covers even একটা খুনের অপরাধী মানুষের ক্ষেত্রেও 36 প্রয়োগযোগ্য, কিন্তু সেখানটাতেই তো ব্যবস্থা দিয়ে দেয়া আছে। আপনার রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই ল মানে একজন খুনির ক্ষেত্রে আপনি কি করবেন, আর যে মানুষটি টাকা তসরুপ করেনি, যে মানুষটার পকেটে টাকা যায়নি, উনি এতিমের টাকা মেরে খাননি, আপনারা যে বিচারটা করেছেন সেই বিচারটা আমরা বিচার করিনি, আমরা প্রসিকিউশন করেছি, বিচার আমরা করিনি। আমরা কখনো শব্দের বিচ্যুতি ঘটে, কখনো শব্দের বিচ্যুতি ঘটে, সেখান থেকে এখনো সাবজুডিস ম্যাটার। অ্যাবসলিউটলি আদালত যে বিষয়টা করেছে সেই বিষয়টাতে আদালত কোথাও বলেনি যে উনি এতিমের টাকাটা মেরে খেয়েছে, যেটা সরকার প্রধান উঠতে বসতে তাকে অবজ্ঞা করে, সেটা আসলে আরেকটা ভিন্ন বিষয়, আমরা সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। এই জায়গাটা শেষ করে দেই, একটা জিনিস শুরু হলে শেষ করতে হয় ভাই, শেষ না করলে বাংলাদেশের মানুষটা তথ্যটা করতে না, কিন্তু এটা শেষ হবার নয়, আসলে এটা অনেক লম্বা আলোচনা। ঠিক আছে, ধন্যবাদ। ডেফিনেটলি আমরা আরেকদিন যেটা আপনি আহ্বান করেছেন, অবশ্যই অ্যাডভোকেট খুরশিদ আলম খান আমার সাথে বেটার হবে, সে নিয়ে আলোচনা করব। অবশ্যই ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাই। তাহলে প্রিন্স ভাই আপনাকে আমরাও সেদিন শুনতে আসবো। জি, আমরাও শুনবো। খুব সুন্দর আলোচনা দুইজন করছিলেন, খুব সুন্দর আলোচনা শুনতে চাই, ইন্টেলেকচুয়াল আলোচনা। জি, আমরা শুনতে চাই, আরেকদিন ইনশাআল্লাহ শুনবো। জি, সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ঈদ মোবারক।